এক্সপার্ট ইংলিশের আয়োজনে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, প্যাসিভ গঠনের থার্ড কন্ডিশনাল। তার মানে আমরা কিভাবে থার্ড কন্ডিশনালে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলো পাবো, সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে সেটা নিয়ে আজকের আলোচনা। এটা একটা অ্যাডভান্স লার্নিং আপনাদের জন্য রেখেছি। এই অ্যাডভান্স লার্নিংটা আপনারা পাবেন হচ্ছে এক্সপার্ট ইংলিশ বইতে, সেখান থেকে আমরা আলোচনা করছি। ওকে, দেখেন আমি এখানে একটা উদাহরণে আনছি এবং একটা স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারটা কি আপনাদের ওখান থেকে বোঝা যায় কিনা একটু পাওয়ার দেন, একটু নড়াচড়া দেন, একটু লিখে ফেলতে পারেন স্ট্রাকচারটা। একবার লিখে ফেললে আপনাদের জন্য একেবারে পাওয়ারফুল হয়ে যাবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3, এই বিনটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। ইউনো ইফ যুক্ত অংশ যখনই এরকম হ্যাড প্লাস ভি3, এটা থার্ড কন্ডিশনাল হয় এবং থার্ড কন্ডিশনালে এটার নাম পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মাঝখানে এই হ্যাড আর ভি3 এর মাঝে যদি বিন থাকে সেটার নাম হলো প্যাসিভ। সেটার নাম কি বলেন? প্যাসিভ। ক্লিয়ার? আমি অল্প কিছু কথা বলে কিন্তু রুলসটাকে শেষ করব, বেশি কথা বলে পেঁচিয়ে লাভ নাই। এর পরের অংশে কমার পরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ, আমরা জানি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, এইগুলোর পরে যে সরাসরি ভি3 থাকে এটার মানে থার্ড কন্ডিশনাল। কিন্তু যখনই বাক্যটা প্যাসিভের হয়ে প্রয়োজন হবে তখন এর মাঝখানে একটা বিন লাগবে। তার মানে কি আমি কি দেখালাম? থার্ড কন্ডিশনালের যে নরমাল স্ট্রাকচার, সেই নরমাল স্ট্রাকচারের ভি3 এর সামনে জাস্ট বিন আসা মানেই প্যাসিভ। তো প্যাসিভের প্রয়োজন হলে আমরা বিন আনবো, কথাটা এইটাই। বিন আসা মানে প্যাসিভ। অথবা ঘুরিয়ে বলতে পারি যে ভি3 এর আগে যদি প্যাসিভের প্রয়োজন হয়, ওই ভার্বের 3 নম্বরের আগে একটা নতুন করে কি আনবো? বিন আনবো। এখন এই কেসটা ইফ যুক্ত অংশে ঘটতে পারে, ওই অংশেও ঘটতে পারে, দুই অংশেই ঘটতে পারে, আবার বিভিন্ন সেন্টেন্সে যে কোনো এক অংশে ঘটতে পারে। ধরেন এই পাশে অ্যাক্টিভ, ওই পাশে প্যাসিভ, আবার ওই পাশে প্যাসিভ, এই পাশে অ্যাক্টিভ, আবার দুই পাশেই প্যাসিভ, এরকমও হতে পারে। আর আমরা এতদিন শিখছি দুই পাশেই অ্যাক্টিভ থাকে, কোনো পাশে বিন থাকে না, সরাসরি হ্যাডের পরে ভি3 থাকে, আবার সরাসরি এই পাশে হ্যাবের পরে ভি3 থাকে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? কথাগুলো বুঝতে পারতেছেন কিনা দেখেন, খুব গুরুত্বপূর্ণ রুলস। তার মানে হলো আমরা বললাম যে ইফ যুক্ত অংশ অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে, এই অংশটাও অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। তো অ্যাক্টিভ প্যাসিভ নির্ভর করে কার উপরে? নির্ভর করে ওই বাক্যের সাবজেক্টটা নিজে কাজ করতে পারে কি পারে না। সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে, মানে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ হিসাবে বিন লাগবে। সাবজেক্ট যদি এই ভার্বের কাজ করতে পারে অ্যাক্টিভ, যদি না পারে তাহলে প্যাসিভ হিসাবে মাঝখানে কি লাগবে? বিন লাগবে। সোজা কথা, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি। উদাহরণ দেখেন, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। এইবার বলেন তো এখানে কি বোঝাতে চাচ্ছে? হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, হি এর সাথে অ্যারেস্টেডের সম্পর্ক কি? সে অ্যারেস্ট বা গ্রেপ্তার হইতে পারত, বা সে গ্রেপ্তার হইতো। এখন দেখেন এই যে সে গ্রেপ্তার হইতো, মানুষ কি নিজে নিজে যায় পুলিশের কাছে বলে আমাকে গ্রেপ্তার করেন? নাকি গ্রেপ্তার পুলিশ এসে করে? মানে এটা এইখানকার হি সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ মোডে আছে, এই জন্য এখানে একটা অতিরিক্ত বিন সাপোর্ট করা হয়েছে। ব্যাস। এবার ইফ যুক্ত অংশ, এই ইফ যুক্ত অংশ দেওয়া হয়েছে পরে, ইফ যুক্ত অংশ যেখানেই থাক কোনো সমস্যা নাই। হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। দেখেন এইবার এইখানে এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। এটা কি অ্যাক্টিভ? যে যদি সে ট্রাই করতো লিভ করার, দেশ ত্যাগ করার চেষ্টা করতো, অ্যাক্টিভ মুড, তাহলে সে পুলিশের কাছে ধরা খাইতো বা কি হইতো? গ্রেপ্তার হইতো। এটা হলো প্যাসিভ মুড। ক্লিয়ার? এই বাক্যটাতে ইফ যুক্ত অংশ হয়েছে অ্যাক্টিভ আর এই অংশটা হয়েছে প্যাসিভ। ক্লিয়ার? আমি অনেক কথা বলেছি, অল্প কথায় শেষ। এখন সলভ করেন 1 নম্বর। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু পণ্ডিত আছে আমার এইটা না বুঝে আগে উত্তর করেছেন, ধরা খাবেন জীবনে, আমার কিছু করার নাই। আমার কথা এখানে অনেকগুলো কথা বলেছি, প্লিজ যদি না শুনে থাকেন আপনি আরেকবার টেনে ক্লাস শেষে দেখে নেবেন। কারণ আমি যতভাবে বলেছি ততভাবেই কোশ্চেনটা সমস্যা সৃষ্টি হয়েছে। আমি কিন্তু পরবর্তীতে কি আছে সেগুলোর উপর বিবেচনা করে এখানে কথা বলি, রুলসে কথা বলি। বেশি পণ্ডিতি করবেন না, সাবধান। তো বলেন এটা কি হবে? 1 নম্বরটা দেখি, এখান থেকে শুরু হোক। হি উড হ্যাভ গান, সে চলে যাইতো যদি, যদি হি ড্যাশ আস্কড, মানে কি তাকে, এই আস্কড মানে হলো কি বলা হয় তাকে, এই আস্কড মানে জিজ্ঞাসা না, এই আস্কড মানে এখানে হচ্ছে কমান্ড করা বা নির্দেশ দেওয়া, বা তাকে যদি রিকোয়েস্ট করা বা অনুরোধ করা হইতো তাহলে সে চলিয়া যাইতো। তো এখন আপনি এখানে আস্কড অলরেডি ভি3 আছে, সো সে নিজে নিজে যাইতো না অন্যের আদেশ শুনে যাইতো? আদেশ শুনে যাইতো, দ্যাট মিন্স এটা প্যাসিভ মুড। অ্যান্সার হবে হ্যাড বিন, অ্যান্সার হবে হ্যাড বিন। ইফ হি হ্যাড বিন আস্কড, ইফ হি হ্যাড বিন আস্কড। ক্লিয়ার? বুঝাতে পারছি সেন্টেন্সটা?
তাজুল ইসলাম, বুঝতে পারছেন? তার মানে ইফ যুক্ত অংশ পরে গেছে, সেটা হচ্ছে হ্যাড বিন দ্বারা প্যাসিভ মোডে হয়েছে, আর বাকি অংশ এই পাশে অ্যাক্টিভ মোডেই আছে, কোনো সমস্যা নাই। নেক্সট, একের আনসারটা এই যে একজন অলরেডি ডি আনসার করে ফেলছে, খাইছে ধরা। খেয়েছেন ধরা ফারজানা, কারণ আমার এই কথাগুলো ভালো করে শুনেন নাই। তো এই বাক্যের অর্থটা হি আস্কড, কথাটার মানে হলো তাকে নির্দেশনা দেওয়া হইতো, যদি তাকে কমান্ড করা হইতো, এই আস্কড মানে, তাহলে সে ওখান থেকে চলে যাইতো। তো তার মানে এইখানে হিটা অ্যাক্টিভ না, সে কাউকে নির্দেশ করতো তা না, তাকে নির্দেশ করা হইতো। সো এটা প্যাসিভ মোডে অ্যান্সার করতে হবে, অ্যান্সার হবে হ্যাড বিন, হ্যাড বিন। কারণ একই হি দুই পাশে আছে, এখানে কল্পনা করার মিনিং নাই যে এখানে হি অন্য কাউকে আস্ক করবে, তা না। সেটা বুঝতাম যদি এখানে সাবজেক্টটা আলাদা হইতো। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আসেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। এক্সাম্পলস গুলো একটু দেখে নেই সংক্ষেপে, তারপর আমরা প্র্যাকটিসে যাব। এক নম্বরে বলছে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ অকার্ড। এবার আপনারা অ্যান্সার করেন তো, এগুলো কি আমরা এ বি সি লিখে দেব নাকি? এটা হলো ধরেন এ নাম্বার, এবার আপনারা একটু উত্তর করেন, এটা বি নাম্বার, এটা হলো এ নাম্বার, এটা হলো বি নাম্বার, এটা হলো সি নাম্বার। ধরে নেন এটা এ, এটা বি, এটা সি। এবার উত্তর করার চেষ্টা করেন তো দেখি। এক নম্বরে বলছে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, এখানে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ। এই হ্যাড বিন, এই বিন দেখে আবার আপনারা বললেন না যে এটা প্যাসিভ নাকি। প্যাসিভ তখনই হইতো যখন এই বিনের পরে নতুন একটা ভি3 থাকতো, কিন্তু এখানে নতুন কোনো ভি3 নাই, অতএব এই বিনটা নিজেই মেইন ভার্ব। সো বি কেয়ারফুল থাকবেন যে কোথাকার বিন নিজেই মেইন ভার্ব আর কোথাকার বিন অক্সিলারি ভার্ব, এটাও কিন্তু বুঝতে হবে, সাবধান থাকতে হবে। কারণ বিনের পরে যদি নতুন ভি3 থাকে তাহলে বিন হলো অক্সিলারি, আর বিনের পরে যদি অন্য কোনো ভি3 না থাকে তাহলে বিনটা হলো অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে এক নাম্বার কি आंसर, মাইট নট হ্যাভ বিন অথবা মাইট হ্যাভ বিন। ওয়াও, দেখেন অ্যাক্সিডেন্টের পরে অকার্ড, এটা নিজে ভি3 অলরেডি উপস্থিত আছে। এখন ভি3 যদি উপস্থিত থাকে তাহলে আপনি এটাকে অ্যাক্টিভ নেবেন না প্যাসিভ নেবেন? যদি ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, ড্রাইভার যদি অধিক সচেতন থাকতো, তাহলে অ্যাক্সিডেন্টটা মাইট হ্যাভ বিন অকার্ড ঘটিত, নাকি মাইট নট হ্যাভ বিন অকার্ড? অ্যাক্সিডেন্টটা ঘটিত না, প্যাসিভ মুডে হবে, তাও আবার নেগেটিভ স্টাইলে। বাহ কি সুন্দর। এবার বলেন, আপনারা যে পরীক্ষার হলে ভুল করবেন না এটা বলার কোনো সুযোগ নাই, ভুল করতেই পারেন এবং করবেন, এটাই স্বাভাবিক। অনেকে বি নাম্বার অ্যান্সার করে বসে আছেন অলরেডি, বি নাম্বার ভুল। দুইটাই প্যাসিভ, কিন্তু নেগেটিভ স্টাইল লাগবে পরেরটা। কেন নেগেটিভ লাগবে? কারণ আপনি তো বলতেছেন যদি ড্রাইভার সচেতন থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটিত না, হইতো না, এটাই তো বলবেন জিনিসটা। লজিক্যাল কনক্লুশন, অর্থ। সো অ্যানসারটা নট দিয়ে প্যাসিভ মোডে হবে, তবে মাইট নট হ্যাভ বিন অকার্ড, মাইট নট হ্যাভ বিন অকার্ড। দুই নম্বর বলেন ইফ আই হ্যাড নট ইন্টারভেন্স এট দ্য রাইট মোমেন্ট। এই ইন্টারভেন্স কথাটার মানে হলো তত্ত্বাবধান করা বা প্রতিনিধিত্ব করা, বা মাঝখানে যদি কেউ একজন থেকে মধ্যস্থায়ী করা, এটাকে বলা হচ্ছে ইন্টারভেন্ট। তো বলতেছে ইফ আই হ্যাড নট ইন্টারভেন্ট এট দ্য রাইট মোমেন্ট, যদি আমি যথাসময়ে মধ্যস্থায়ী না করতাম তাহলে কি হতো? জিম অ্যারেস্ট হয়ে যাইতো। বাহ, জিমের সাথে অ্যারেস্টের সম্পর্কটা বের করবেন, তাইলেই বুঝবেন। সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক বের করবেন। তো জিম কি নিজে অ্যারেস্ট হবে না অন্য কারো মাধ্যমে অ্যারেস্ট হবে? পুলিশের মাধ্যমে। সো প্যাসিভ মুড হবে। সো প্যাসিভ মুডে মাইট হ্যাভ বিন, মাইট হ্যাভ, মাইট নট হ্যাভ বিন। এখন বলেন কোনটা অ্যান্সার হবে? দুইয়ের অ্যান্সারটা কিন্তু আবার এখন নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? কারণ এখন তো বলতেছে যে তাহলে সে অ্যারেস্ট হইতে পারতো, যদি সে ওই সময় মধ্যস্থায়ী না করতো তাহলে সে জিম কি হইতো? অ্যারেস্ট হইতো। অতএব এইটা হলো প্যাসিভ মোডের অ্যাফার্মেটিভ স্টাইল। একদিকে প্যাসিভ আর একদিকে অ্যাফার্মেটিভ না নেগেটিভ, মাথা কি ঠিক থাকবে পরীক্ষার হলে? এইভাবে অ্যাডভান্স রুলস থেকে এখন প্রশ্ন হবে, অ্যাডভান্স রুলস থেকে প্রশ্ন হবে। আপনাদের কপাল ভালো, এক্সপার্ট ইংলিশ এই জিনিসগুলো আগে থেকে দিচ্ছে। বিশ্বাস করেন এইগুলো কিন্তু আমরা হয়তো ওই বেসিক ক্লাস বলেন বা অন্যান্য ক্লাসে, পেইড ক্লাসেও এত এই জিনিসগুলো দেওয়া সম্ভব হয় না অনেক সময়। এই জন্য ফ্রি ক্লাসগুলো গুরুত্ব দিয়ে দেখেন ভাই। 3 নাম্বারটা বলেন, 3-এর কি হবে? 3 নাম্বার বলছে বেন উড হ্যাভ স্টাডিড মেডিসিন, বেন মেডিসিন নিয়ে পড়াশোনা করিত যদি, যদি হি ড্যাশ মেডিকেল স্কুল, হি এর সাথে সম্পর্ক অ্যাডমিটেড। এখন দেখেন
আচ্ছা, আমরা কোনো একটা স্কুলে অ্যাডমিট হই, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা অ্যাডমিট হই এটা আমরা নিজে নিজে অ্যাডমিট হতে পারি, নাকি বিশ্ববিদ্যালয় বা স্কুল আগে আমাকে অনুমতি দিতে হয়? অনুমতি না দিলে আমরা অ্যাডমিট হতে পারি না। তো এই জন্য এখানে সে অ্যাডমিট হয়, এই ঘটনাটাই ঘুরিয়ে বলতে হবে প্যাসিভ মোডে। যদি তাকে মেডিকেল স্কুলে ভর্তি করানো হইতো তাহলে বেন উড হ্যাভ স্টাডিড মেডিসিন, মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারিত। অতএব এখানে কি অ্যান্সার হবে? 3 নাম্বারটা। had admitted, had been admitted, was admitted। অ্যান্সার হবে কি if যুক্ত অংশ। if যুক্ত অংশ, if যুক্ত অংশ মানে কি? ওটা হলো টেন্স। if যুক্ত অংশে past perfect tense হয়, আর বাকি অংশে হলো ওই যে would could might বসে। সো ওখানে past perfect tense কি হবে? past perfect tense হবে had been admitted, মানে 3 এর অ্যান্সারটা বি নাম্বার, had been admitted। if he had been admitted to a medical school, যদি তাকে মেডিকেল স্কুলে ভর্তি করানো হইতো তাহলে বেন কি করত? মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারিত। আশা করি বিষয়টা পরিষ্কার, ক্লিয়ার। এক্সাম্পল সহ আমরা দেখলাম কমপ্লিট 3টে উদাহরণ। আচ্ছা, এখন আসেন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। মোট 7টা উদাহরণ আছে, এর মধ্যে প্রথম 4টা করলে বাকি 3টা না করলেও হয়। এবার আপনারা একটু ঝটপট অ্যান্সার করে ফেলবেন। আমাদের কিন্তু এক্সাম্পল মনে রাখবেন, এক্সাম্পল করি আর প্র্যাকটিস করি সবই হলো ওই রুলসটাতে কভার করার জন্য। আপনারা যারা আছেন বই করেই এমসিকিউ পড়েন, এরা জীবনে ধরা খায় কেন? কারণ জানেন আপনি ওই এমসিকিউ পর্যন্তই পারবেন, আপনি নতুন একটা এক্সাম্পল দিলে পারবেন না। এই জন্য এমসিকিউ পড়বেন উপরের রুলসটাকে কভার করার জন্য, উপরের রুলসটাকে ব্রেইনে প্রতিস্থাপন করার জন্য। প্রত্যেকটা এমসিকিউ পড়বেন আর আপনার মাথার মধ্যে আনবেন, ও এই স্ট্রাকচার থেকে এই এমসিকিউ, ও স্ট্রাকচারটা এমসিকিউ এর স্ট্রাকচারটা এরকম ছিল। দেখবেন আপনি 10টা এমসিকিউ সলভ করেন, বাকি 50টা এমনি পারবেন। আর নাহলে আপনি 50টা এমসিকিউ উত্তর দেখে দেখে সলভ করা লাগবে। অনেকে এটা বুঝে না, যাই হোক, না বুঝলে আপনাদের হিসাব। 1 নম্বরটা, হি উড হ্যাভ গান টু ইংল্যান্ড, কোথায় যাইতো? ইংল্যান্ডে যাইতো। ইফ, যদি, হিজ ভিসা, এই যে ভিসার সাথে ইস্যুদের সম্পর্ক, এই ভিসা কি নিজে নিজে ইস্যু হয়? বলেন, ভিসা কি নিজে নিজে ইস্যু হয়, নাকি ভিসাকে কেউ একজন ইস্যু করতে দেয়? এমবাসি, তাই তো। তো এখানে এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? ইফ যুক্ত অংশ টেন্সের বাক্য হয়, মনে থাকবে তো জিনিসটা, ইফ এর অংশে টেন্স হয়। সো ইফ এর অংশ এখানে কোন টেন্স? থার্ড কন্ডিশন। এই পাশে দেখেই বুঝতেছেন থার্ড কন্ডিশন, এইদিকেও ভি3 ওইদিকেও ভি3। এখন ভি3টা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট আছে ভিসা, তো ভিসা তো নিজে ইস্যু হয় না, এই জন্য হ্যাড ইস্যুড হবে না, হ্যাড ইস্যুড হবে না। এই হ্যাড ইস্যুড এর মাঝখানে একটা বিন বসায় দিতে হবে, কারণ এটা প্যাসিভ মোড লাগবে। তার মানে ইফ, যদি হিজ ভিসা হ্যাড বিন ইস্যুড, যদি তার ভিসা ইস্যুড হইতো তাহলে সে ইংল্যান্ডে যাইতো, ক্লিয়ার, বা যাইতে পারতো। আশা করি বুঝতে পারছেন। একের অ্যান্সার বি নাম্বার। নেক্সট 2, ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড দ্য লং ফিলোসফি ক্লাস। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে এই কোশ্চেনটাতে, আমি দেখবো এই কোশ্চেনটা কারা পারছেন। কোশ্চেনে একটা টুইস্ট আছে, ভালো একটা টুইস্ট আছে। বলেন, বাকি বিল্লাহ, ইরানি আক্তার, কোশ্চেনের টুইস্টটা কি? ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড দ্য লং ফিলোসফি ক্লাস, যদি আমি বড় ফিলোসফি ক্লাসটাতে অংশগ্রহণ করতাম তাহলে কি ঘটনাটা ঘটতো? বাকি অংশ কমার পরে এইটা হচ্ছে থার্ড কন্ডিশন স্ট্যান্ড, উড কুড মাইট এর সাথে হ্যাভ প্লাস ভি3 বসবে। তা আপনারা উইলটা আগে বাদ দিয়ে দিতে পারেন, এটার সাথে কোনো সমস্যা নাই। এরপরে উড কুড মাইট এর সাথে তো একটা হ্যাভ লাগবে, কোনোটাতেই হ্যাভ নাই, এখানে সরাসরি ভি আছে, এখানে বি আছে। এটা খুব সহজে পারবেন, এটা অ্যান্সার হচ্ছে এই নাম্বার, এটার অ্যান্সার এই নাম্বার। আই উড হ্যাভ বিন এক্সস্টেড নাও, এটা বাংলাটা কি দাঁড়াচ্ছে বলেন তো? বাংলাটা দাঁড়াচ্ছে, যদি আমি এই দীর্ঘ একটা ফিলোসফি ক্লাসে অংশগ্রহণ করতাম, আই উড হ্যাভ বিন এক্সস্টেড নাও, তাহলে আমি এতক্ষণে শেষ হইয়া যাইতাম, শেষ হইয়া যাইতাম, মানে বোঝাচ্ছে বড় ক্লাস, তো বড় ক্লাসে আসলে বেশিক্ষণ টিকে থাকা যায় না, কষ্ট হয়, ওটাই বোঝাচ্ছে। 3 নাম্বারটা, এটা আসছে কোথায়? বিসিএস এবং কৃষি উন্নয়ন ব্যাংকে আসছে। বলছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, এটা অলরেডি করলাম আমরা, অলরেডি করেছি, কিন্তু মনে আছে সবার? এই যে সে আর অ্যারেস্ট, এটার মধ্যে সম্পর্ক কি? তাহলে আজ থেকে আপনারা যখনই কোনো কন্ডিশনাল পাবেন সব সময় কি শুধু অ্যাক্টিভ গঠন নিয়ে ভরে থাকবেন? বি কেয়ারফুল, আজ থেকে মাথায় রাখতে হবে সব সময় আমরা কখনোই কন্ডিশনাল সেন্টেন্স পাওয়া মাত্র উত্তর করব না, সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক দেখে অ্যাক্টিভ বা প্যাসিভ নির্ণয় করে নেব। ইভেন অপশনে নট থাকলে নটের বিষয়টা বিবেচনা করব, যে বাক্যটা হাবোধক হবে না নাবোধক হবে, এটা খেয়াল করবেন। সো 3 এর অ্যান্সারটা ডি নাম্বার, এটা অলরেডি আমরা একটা এক্সাম্পলে করেছি। ওকে, would have been arrested, তাকে অ্যারেস্ট করা হইতো যদি সে দেশটার চেষ্টা করিত। 4 নাম্বার, 4 নাম্বারটা একটু দেখি। 4,
no one dash in accident if all the passengers had been wearing safety belt. যদি সকল প্যাসেঞ্জাররা সেফটি বেল্ট পরিত বা পরিতে থাকিত তাহলে অ্যাক্সিডেন্টে কেহই বা একজনও না, এখানে কি অ্যান্সার হবে? একজনও না, কি হবে? সো আবারও দেখেন, অ্যাক্সিডেন্টের মাধ্যমে এই একজনও বা নো ওয়ান বা সামওয়ান বা এনিওয়ান বা এভরিওয়ান যেটাই থাক সাবজেক্টে, তো তারা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো একটা ক্ষতিগ্রস্ত বা আহত হইতো বা হইতো না, যেটাই বলেন সেটা হলো প্যাসিভ মোডে। তো প্যাসিভ মোডে এখানে কি হবে? ইফ যুক্ত অংশ হলো হ্যাড যুক্ত, আর এখানে হ্যাড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইফ যুক্ত অংশই তো টেন্স হয়। হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স, এটা তো আর টেন্সে হবে না, তাহলে এখানে উড বি হার্ড, বি হবে না, উইল তো হবেই না, একটা অ্যান্সার উড হ্যাভ বিন হার্ড, অলরেডি একইভাবে প্যাসিভ করাই আছে। এটা হতাশ হওয়ার কিছু নাই, এটা আপনাদের কনফিউজ করবে সামনে এভাবে এভাবে এই উড হ্যাভ হার্ড, সামনে আপনারা যখন অপশন পাবেন সেখানে দেখবেন যে একটা আছে অ্যাক্টিভ অপশন, একটা আছে প্যাসিভ অপশন, আপনারা প্যাসিভটা না দাগায় সরাসরি অ্যাক্টিভ দাগায় ফেলবেন, তখনই খাবেন ধরা। সামনে অপশনগুলো এভাবে সাজাবে, এতদিন হয়তো ওরা বুঝতো না অ্যাক্টিভ পসিভ স্টুডেন্ট ধরবে কিনা, এখন তো বুঝবে যে এখন আমরা পড়াই জিনিসগুলো। নেক্সট 5 নাম্বার বলেন 5, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ। আবারও দেখেন, মানে বাক্যগুলো প্রায় এই টাইপেরই পাবেন, তাহলে অ্যাক্সিডেন্টটাকে কি করা যেত? অ্যাভার্ট করা যেত, অ্যাভার্ট মানে এড়ানো যাইতো। যদি ড্রাইভার মোর অধিক সচেতন হইতো তাহলে অ্যাক্সিডেন্টটাকে কি এড়ানো যাইতো, তার মানে উড হ্যাভ বিন অ্যাভার্টেড, প্যাসিভ মুড। হ্যাঁ, আজকে প্যাসিভ মুড পড়াচ্ছি বিধায় আপনারা শুধু প্যাসিভ আনসার করে যাচ্ছেন, এটা কিন্তু হবে না ভাই। আপনি আগে এটা সম্পর্কে মাথায় নেন যে আমরা কি রুলসটা পড়তেছি, ভবিষ্যতে যেখানে থার্ড কন্ডিশনাল সলভ করেন এটা যেন মাথায় থাকে। তো 5 এর অ্যানসারটা হচ্ছে সি নাম্বার, 5 এর অ্যানসার সি, উড হ্যাভ বিন অ্যাভার্টেড। 6, ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি হি ড্যাশ স্টপ এট দ্য ফ্রন্টিয়ার। যদি সে দেশ থেকে চেষ্টা করা হয়তো তাকে থামানো হয়তো এট দ্য ফ্রন্টিয়ার, মানে সামনে থেকে বা যে কোনো ভাবে তাকে থামানো হইতো। অলরেডি এখানে স্টপড মানে ভি3 দেওয়া আছে, ভি3 দেওয়া আছে, আপনার আর বাকি অংশ লাগবে, গঠনের স্ট্রাকচারের প্যাসিভ গঠনের বাকি অংশ লাগবে। প্যাসিভ গঠনের বাকি অংশ হচ্ছে উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, আর ভি3 তো অলরেডি কোশ্চেনে দেওয়াই আছে, তাই না? দেখছেন ওই ভার্বের জায়গাটাও আবার দুই ভাগ করে দিচ্ছে, কিছু অংশ থাকতেছে মূল বাক্যে, আবার কিছু অংশ থাকতেছে অপশনে, তো এখানেও কিন্তু একটা কারিশমা থেকে যাচ্ছে, তাই না? তো এই জন্য একটু সাবধানে কাজ করতে হবে, সাবধানে জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। 6 এর অ্যানসারটা হলো ডি নাম্বার, 6 এর অ্যানসার ডি, রাইট। নেক্সট এবং 7, আজকের আলোচনার শেষ প্রশ্ন, প্রত্যেককে অ্যানসার করা চাই। মিস্টার এক্স উড হ্যাভ স্টাডিড এমবিএ। মিস্টার এক্স উড হ্যাভ স্টাডিড এমবিএ, মিস্টার এক্স এমবিএ তে পড়াশোনা করতো, ধরেন এটা একজনের নাম, এমবিএ তে পড়াশোনা করতো, এটা কিন্তু উড হ্যাভ স্টাডিড, এই অংশটা কি অ্যাক্টিভ আছে, বুঝতেছেন? এটা কিন্তু ইফ যুক্ত অংশ না, সাবধান, ইফ যুক্ত অংশ সাবঅর্ডিনেট ক্লজ, আর ইফ ছাড়াটা মেইন ক্লজ, এটা মেইন ক্লজ, আর ইফ যুক্ত অংশটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। ইফ হি ড্যাশ টু এ বিজনেস স্কুল, যদি তাকে বিজনেস স্কুলে ভর্তি করানো হইতো তাহলে সে এমবিএ নিয়ে পড়াশোনা করিত। এই যে ভর্তি করানোর অর্থে এটা হবে প্যাসিভ মুড, আর প্যাসিভ মুড এখানে দেওয়া আছে একটাই, হ্যাড বিন অ্যাডমিটেড, আর বাকিগুলো উত্তর হতে পারছে না। ক্লিয়ার? এই ছিল আপনাদের সাথে কন্ডিশনাল সেন্টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ পার্থক্য করে প্যাসিভ মুডে থার্ড কন্ডিশনালের আলোচনা। আশা করি সবারই ক্লাসটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে প্রতিদিনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা চালু দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন।